নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলকে ভালো রেখেছ। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য অক্ষয় তৃতীয়ায় জীবনের রং নীল পঞ্চম পর্ব আমরা রিলিজ করতে পারিনি। তার জন্য আমরা বিশেষভাবে ক্ষমা চাইছি। অক্ষয় তৃতীয়ার পরিবর্তে আজ জীবনের রং নীল পঞ্চম পর্ব আমরা তোমাদের সবচেয়ে প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল স্কেপসে রিলিজ করতে চলেছি। গল্পটি মন দিয়ে শোনো এবং শুনে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ও সাউন্ড মিক্সিং আর সমগ্র পরিচালনায় আমি কৌশিক, কুরুকেশীর ভূমিকায় খুশবু কুমার সিং, রানী ইন্দুবতী এবং কুর্মীর ভূমিকায় শ্রেয়া। গল্পের পোস্টার ডিজাইন চ্যানেল আর্টিক 24। শুরু হচ্ছে জীবনের রং নীল পঞ্চম পর্ব। মদ্যপান, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এর ফলে ক্যান্সার হয়। এই কাহিনী সম্পূর্ণরূপে কাহিনীকারের মস্তিষ্ক প্রসূত। কাহিনীতে বর্ণিত ঘটনা, স্থান, কাল এবং পাত্রের সাথে বাস্তবের কোনো মিল নেই। শুধুমাত্র প্লট তৈরির খাতিরেই এইগুলি ব্যবহার করা হয়েছে। কোনো ধর্মকে ছোট, কোনো রকম কুসংস্কার বা ভয়কে প্রশ্রয় দেওয়ার জন্য এই কাহিনী তৈরি করা হয়নি। আশা করি গল্পের শ্রোতারা শুধুমাত্র গল্প শোনার নিছক আনন্দেই গল্পটি শ্রবণ করবেন। মহারাজ বিষ্ণুবাহন, এখনো সময় আছে। কেন বৃথা এতগুলো নিষ্পাপ মানুষের বলিদান দিচ্ছেন আপনার নিজের কুকর্মের জন্য? বর্তমান সময়। এইভাবে করলে কি করে চলবে অনির্বাণ? একটা তিক্ত প্রশ্নবাণ অনির্বাণের দিকে ছুড়ে দিলেন তার অফিসের বস। আগারওয়ালজির ডিলটা ক্যান্সেল হলো কি করে? আবার প্রশ্ন করে তার বস। প্রশ্নগুলি শুনে সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে তাকে জবাব দেয়, মালগুলির কোয়ালিটি ভালো ছিল না স্যার। আচ্ছা, আর আমি যদি বলি তুমি বাজার দরের থেকে বেশি দামে মালগুলি আগারওয়ালজির কোম্পানিতে বেচতে চেয়েছিলে নিজের মুনাফা কামানোর জন্য, তখন? খানিক চুপ করে বস আবার বললেন, ছি অনির্বাণ, অভিজিৎ তোমার থেকে কম টাকার টেন্ডার আমাকে সাবমিট করেছিল, কিন্তু তবুও আমি তোমায় প্রজেক্টটা দিয়েছিলাম, তার তুমি এই প্রতিদান দিলে? প্রতিদান তো আমিও কম দিইনি স্যার। চিবিয়ে উত্তর দেয় অনির্বাণ। অনির্বাণের উত্তর শুনে বস ধমকের সুরে বলে ওঠেন, কি তুমি জানো কোম্পানির গোডাউনে আগুন এবং তোমার অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা চুরির ব্যাপারে তোমাকে আমি জেলে দিতে পারি? কারণ ওই টাকাগুলো কোম্পানিরই ছিল, যা তোমায় রাখতে দেওয়া হয়েছিল যাতে তুমি এই প্রজেক্টটায় খরচ করতে পারো, আর তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করতে পারি আমি এই মুহূর্তে। তোমার এত ঠাঁটবাট, বাংলো, বাড়ি, দামি গাড়ি, শখের গার্লফ্রেন্ড সব তোমার গোল্লায় যাবে। শেষ কথাটিতে অনির্বাণের মাথায় আগুন জ্বালিয়ে দেয় যেন। সে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঘরে প্রবেশ করল কুর্মী এবং বসকে সে বলে, সরি স্যার, আমার এইভাবে আপনার রুমে ঢুকতে হলো। বস কিছুক্ষণ তার দিকে একভাবে তাকিয়ে থাকে। কুর্মী তাকে আবার বলে, স্যার মানছি অনির একটা ভুল হয়ে গেছে, বাট স্যার এটাও তো দেখুন ও আপনার কোম্পানির জন্য কতটা লেবার দিয়েছে। দিনরাত এক করে পরিশ্রম করেছে ছেলেটা। আপনি প্লিজ আর একটা সুযোগ ওকে দিন, দেখবেন ও ঠিক আবার ঘুরে দাঁড়াবে। বস কিছু না বলে অনির্বাণকে চলে যেতে বলে এবং কুর্মীকে তার কেবিনে থাকতে বলে। অনির্বাণ বেরিয়ে যায়।
অনির্বাণ কেবিন থেকে বেরিয়ে আসার সময় কুর্মির মেয়েলি কণ্ঠে একটা হাসি শুনতে পায়। রাতে কুর্মি এবং অনির্বাণ একসাথে বাড়ি ফিরলে পর অনির্বাণ তাকে প্রশ্ন করে, আমি বসের কেবিন থেকে বেরিয়ে আসার পর তুমি হাসলে কেন? খুব মজা লাগছিল না ওনার ওই কথাগুলো শুনতে? অনির্বাণের কথাগুলো যেন আগুনে ঘি পড়ার মতন কাজ করলো, যেন ধৃষ্টতার বিরুদ্ধে ধৃষ্টতা। কুর্মির চোখে ধক করে একটা অগ্নিশিখা যেন জ্বলেই আবার নিভে গেল। সে হাসি মুখে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা সোনা, রাগ করছো কেন? তুমি শুধু আমার হাসিটাই শুনলে, কিন্তু বসকে যে তোমার বিরুদ্ধে শান্ত করিয়ে দিলাম সেটা তো দেখলে না। আজ যদি তোমার চাকরিটা চলে যেত, কি হতো বলো তো? অনির্বাণ চুপ করে দাঁড়িয়ে থাকে। কুর্মি পুনরায় বলে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার ডিনার রেডি করছি। অনির্বাণ কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। কিন্তু সে যেতে যেতে শুনল কুর্মি তাকে বলছে এবং হাসছে, তোমার রাগ হচ্ছে জানি, রাগ ভাঙানোর ওষুধও কিন্তু আমার জানা আছে। সময় 1520 খ্রিস্টাব্দ, ত্রিপুরা রাজ্য। রাতের অন্ধকারে এক অশ্বারোহী ধুধু প্রান্তরে ধুলো উড়িয়ে সবার অলক্ষ্যে এক প্রান্ত হতে অন্য প্রান্তে ছুটে চলেছে। আর একজোড়া চোখ সেই অশ্বারোহীর সীমাহীন প্রস্তর প্রান্তে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবার সাক্ষী হয়ে রইল। আর সেই সাক্ষীর ঠোঁটে ফুটে উঠল এক কুটিল হাসি। রানী ইন্দুবতী রাজা জিষ্ণুবাহনের খাস মহলে তারই জন্য অপেক্ষারত। রাজা জিষ্ণুবাহন রানী ইন্দুবতীকে দেখে যেন ভূত দেখার ন্যায় চমকিত হলেন। তিনি তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার রানী, আপনি এখানে এই অসময়ে? কোনো বিশেষ প্রয়োজন আছে কি? রানীর চোখে রাজা যেন ভস্ম হয়ে গেলেন। তার চোখে ধিকি ধিকি আগুন জ্বলতে লাগলো। রাজাও তার দিকে চোখ কুঞ্চিত করে তাকিয়ে রইলেন। পরস্পর পরস্পরের দিকে কিছুক্ষণ এইভাবে চেয়ে রইলেন এবং তারপর রাজা মুখ খুললেন। আপনার যা বলার তা ব্যক্ত করে আপনি নিজ কাজে মন দিন রানী, আমার আজ অনেক কাজ আছে। মহারাজ, আপনি জানেন আপনি কি করছেন? রাজা পুনরায় জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন। আপনি কুরুকেশীকে বিবাহ করলেন, আমি কিচ্ছু বলিনি। আপনি তাকে অন্যায়ভাবে 3 রাজ্যের 3টি রত্ন এনে দিলেন, আমি কিচ্ছু বলিনি। কিন্তু কিন্তু মহারাজ, আপনি মহাপাতকের কাজ করেছেন। আপনারই রাজ্যবাসীকে আপনার রাজ্য থেকে বের করে দিয়ে শুধুমাত্র এই রাজ্যে ধনীরাই বাস করতে পারবে। এ আপনার কেমন বিচার মহারাজ? তার ওপর আপনি কুরুকেশীকে রাজ্যের মতামতের ভার দিয়েছেন। রাজা শান্ত কণ্ঠে উত্তর দিলেন, রানী, আমি যা করেছি তা রাজ্যের এবং সবার ভালোর জন্যই করেছি। আর আপনিও যেমন আমার স্ত্রী এবং এই রাজ্যের রানী, তেমনি কুরুকেশীও আমার স্ত্রী এবং এই রাজ্যের রানী। আপনার এই রাজ্যে যতটা অধিকার আছে ঠিক ততটাই অধিকার কুরুকেশীরও আছে। রানীর গলায় অভিমানের সুর ভেসে ওঠে এবং বলেন, মহারাজ, আপনি আমায় এবং কুরুকেশীকে এক অধিকারের দাঁড়িপাল্লায় পরিমাপ করছেন। আপনি ভুলে গেছেন যখন আপনার পিতা আপনাকে দেশদ্রোহী আখ্যা দিয়েছিলেন, যখন আপনি আপনার প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিলেন, তখন এই ইন্দুবতী ছিল আপনার প্রাণাধিক প্রিয়।
সেই আপনার মনের ক্ষতে প্রলেপ দিয়েছিল। আপনি সব ভুলে গেছেন মহারাজ। আমি অতীত নিয়ে বাঁচি না রানী, আমি বর্তমানকে বিশ্বাস করি এবং কুরুকেশী আপনার অধিক যোগ্য, তাই আমি তাকে রাজকার্যে নিযুক্ত করেছি। আমি বেশ বুঝতে পারছি কুরুকেশীর প্রতি এই ঈর্ষাই আপনাকে অপমানের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দগ্ধ করছে। কিছু সময় নিয়ে রাজা জিষ্ণুবাহন আবার বললেন, আপনার যদি আর কিছু বলার থাকে আপনি আমার খাস দাসীকে বলতে পারেন। আমি এই মুহূর্তে কুরুকেশীর সহিত নৌকা বিহারে বেরোব। বলে রাজা রানী ইন্দুবতীকে মহলে একলা ফেলে বেরিয়ে গেলেন। রানী একাকী স্থানুর ন্যায় দাঁড়িয়ে রইলেন এবং তার চোখ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে লাগল। বর্তমান সময়। অফিস থেকে হন্তদন্ত হয়ে অনির্বাণ বাড়িতে প্রবেশ করল। ডাইনিং রুমে ঢুকে সে দেখল কুর্মি সোফায় আরাম করে বসে টিভিতে বাংলা খবর দেখছে। নমস্কার। অনির্বাণের কাঁধের ব্যাগটা ঝপ করে মাটিতে পড়ার শব্দ হতে কুর্মি টিভির থেকে চোখ সরিয়ে তার দিকে তাকায়। অনির্বাণকে খুবই বিধ্বস্ত দেখায়। কুর্মি তার দিকে বেশ খানিকক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকে। অনির্বাণ ধপ করে সোফার উপর বসে পড়ে। সে মুখ ঢেকে কুর্মির উদ্দেশ্যে বলতে থাকে, আজ ইন্স্যুরেন্সের অফিসে গেছিলাম। ওরা বলল ওদের কাছে নাকি সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে যে আমি আমার বসকে টাকা খাইয়ে এই প্রজেক্টটা পেতে চেয়েছিলাম এবং মালের কোয়ালিটিও খুব খারাপ, আর সেটা আমি আমার নিজের মুনাফার জন্য আগারওয়ালজির কাছে বেচতে চেয়েছিলাম। খানিকক্ষণ চুপ করে থেকে সে আবার বলতে শুরু করলো, ওরা এটাও বলেছে আমি যদি এই টাকার ব্যাপারটা নিয়ে ওদের সাথে জোরাজুরি করি তাহলে আমার বিরুদ্ধে যে প্রমাণ ওদের কাছে আছে সেটা নিয়ে ওরা আমার এগেনস্টে কেস ফাইল করবে, আর তা যদি হয় আমাকেই আমার কোম্পানিকে টাকাগুলো ফেরত দিতে হবে। কথাগুলো বলে অনির্বাণ প্রায় কান্নায় ভেঙে পড়ে এবং কুর্মির হাত ধরে বলে, তুমি তো বলেছিলে তুমি ইন্স্যুরেন্সের কোম্পানির সাথে কথা বলবে। কুর্মি কুর্মি তুমি কিছু বলছো না কেন? প্লিজ কিছু বলো, আমি যে কিছু বুঝতে পারছি না। আমার এই দুর্দিনের দুর্দশায় তুমি একমাত্র ভরসা। প্লিজ প্লিজ কিছু বলো। কুর্মি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, অনি, ইদানিং তোমার জীবনে যা চলছে তা নিয়ে আমি আর নতুন করে কি বলবো বলো? তোমার মনে আছে কিনা জানি না, তবে আমি আবারও বলছি, দায়িত্ব যখন নিয়েছি তখন তোমার সবটা নেব। আমার তোমাকে এবং তোমার আমাকে এখনো অনেক কিছু দেওয়ার বাকি। তুমি চিন্তা করো না। কথাগুলি ফ্যাঁসফ্যাঁসে গলায় বলে অনির্বাণ এবং সমগ্র পৃথিবীর লোকচক্ষুর আড়ালে মনে মনে এক রহস্যময় হাসি হেসে সাপের মতন এঁকে বেঁকে ঘরের দিকে পা বাড়ায়। অনির্বাণ কিছু বলতে পারে না। সেই বিহ্বল দৃষ্টিতে তার ফেলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে।
সময় 1520 খ্রিস্টাব্দ, ত্রিপুরা রাজ্য। রাজা জিষ্ণুবাহন এবং কুরুকেশী অন্যান্য সভাসদদের সাথে রাজসভায় বসে আছেন। হঠাৎ করে সভার মাঝে এক প্রহরী এসে উপস্থিত হয়। সে জানায় বাংলা, বিহার এবং উড়িষ্যা 3 রাজ্যের রাজারা তার রাজ্যের অনতি দূরে ছাউনি ফেলেছে এবং তাদের নিয়োজিত এক দূত রাজা জিষ্ণুবাহনের সহিত সাক্ষাৎ করতে ইচ্ছুক। রাজা জিষ্ণুবাহন প্রহরীর মুখে এই কথা শুনে খানিক অবাক হলেন এবং ওই দূতটিকে রাজসভায় ডেকে আনতে বললেন। রাজা জিষ্ণুবাহনের চোখ কুঞ্চিত হল। সে তার বাম হাত দিয়ে ডান হাতের মধ্যমাতে অবস্থিত আংটিটিকে ঘোরাতে লাগলেন। সকলের অলক্ষ্যে কুরুকেশীর ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক বাঁকা হাসি। কিছুক্ষণ পরে সেই প্রহরী দূতটিকে নিয়ে রাজসভায় হাজির হলেন। দূতটি নিজের পরিচয় দিয়ে একখানি পত্র রাজার উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন। রাজা মন্ত্রীকে পত্রটি পাঠ করতে বললেন। মন্ত্রী বেশ জোরে জোরে পত্রটি সকল সভাসদদের সম্মুখে পড়লেন। হে ত্রিপুরা রাজ জিষ্ণুবাহন, আপনি অন্যায়পূর্বক বাংলা, বিহার এবং উড়িষ্যা রাজ্যের সম্মানে আঘাত হেনেছেন এবং নিজের আয়ত্তের বহির্ভূত কার্যে লিপ্ত হয়েছেন। নিজ রানীর স্বার্থ চরিতার্থ করার জন্য বলপূর্বক অহেতুক যুদ্ধে নিযুক্ত হয়ে এই 3 রাজ্যের রাজার মুকুট হতে 3টি মহামূল্যবান রত্ন ছিনিয়ে এনেছেন, যেখানে আপনি অজ্ঞাত ছিলেন না যে এই 3 রাজ্যের রাজা আপনার বাল্য বন্ধু ছিলেন এবং আপনার বিপদে এবং আনন্দের দিনে তারা আপনার সব সময় পাশে ছিলেন। তবুও আপনি আপনার রাজকোষ বৃদ্ধি এবং আপনার নববধূ রানী কুরুকেশীর ইচ্ছা হেতু এই কুকর্মে লিপ্ত হলেন। মহারাজ জিষ্ণুবাহন, আমরা আপনার বাল্য বন্ধু। আপনার রাজ্যের অনতি দূরে আমাদের ছাউনি ফেলেছে। আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, আগামী 3 দিনের মধ্যে আপনি আমাদের 3টি রত্ন সম্মানের সহিত আমাদের নিকট ফিরিয়ে দিন এবং আমরাও বাল্যকালের ন্যায় আপনার বালখিল্য মনে করে পুনরায় আপনাকে আমাদের সখা মনে করে আমাদের বুকে স্থান দেব। কিন্তু যদি এর অন্যথা হয়, তাহলে 4র্থ দিনের সূর্য উদিত হওয়ার পূর্বেই আমাদের 3 রাজ্যের মিলিত শক্তি আপনার রাজ্য আক্রমণ করবে এবং আমরাও আমাদের বাল্য বন্ধুত্ব ভুলে যাব। বিনীত, আপনার 3 বন্ধু। পত্রটি পড়া শেষ হলে রাজসভায় একটা গুঞ্জন শুরু হয়। রাজা জিষ্ণুবাহন হাত তুলে সবাইকে থামতে বলেন, কিন্তু মন্ত্রী রাজা জিষ্ণুবাহনকে বলেন, মহারাজ মার্জনা করবেন, ছোট মুখে বড় কথা বলতে হচ্ছে, এ বড়ই বিড়ম্বনা। আপনি দয়া করে ওই 3টি রত্ন আপনার বাল্য বন্ধুদের ফিরিয়ে দিন এবং ওনাদের সাথে আবার বন্ধুর মতোই আচরণ করুন, নচেত রাজ্য এবং রাজ্যবাসীর উপর দুঃখের সীমা থাকবে না। রাজা এতক্ষণ নিজের ডান হাতের আংটিটি বাম হাত দিয়ে ঘোরাচ্ছিলেন। মন্ত্রীর কথা শেষ হতেই তিনি সিংহাসন হতে নেমে এসে মন্ত্রীর বুকে একটি পদাঘাত করলেন এবং রক্তজবা নেত্রে তার দিকে চেয়ে রইলেন। কুরুকেশীও তার এই রুদ্রমূর্তি দেখে নিজ আসন ছেড়ে এসে রাজার সম্মুখে এসে দাঁড়ালেন এবং দৃঢ়কণ্ঠে বললেন, আর কেউ আছেন এই রাজসভায় যিনি মহারাজের সম্মুখে নিজের মতামত রাখবেন? একটু সময় নিয়ে কুরুকেশী রাজা জিষ্ণুবাহনের উদ্দেশ্যে পুনরায় বলতে শুরু করলেন। আমি আপনাকে পূর্বেই বলেছিলাম, আজ পুনরায় বলছি, বন্ধুত্ব বাল্যকালেই ভাল লাগে, বয়সের বৃদ্ধির সঙ্গে তো স্বার্থ পরিণত হওয়া উচিত।
আপনি নিজের বীরত্বে নিজের শক্তি প্রদর্শন করে নিজের সবচেয়ে প্রিয় রানীকে ভালোবেসে 3টি রত্ন তাকে উপহার দিয়েছেন। এতে আমি কোনো অপরাধ দেখি না। পুনরায় কিছুক্ষণ সময় নিয়ে পুলকেশী আবার বললেন, মহারাজ, আমার মনে হয় আপনার পুনরায় রণভূমিতে অবতরণ করা উচিত এবং আপনার 3 মিত্রকে বুঝিয়ে দেওয়া প্রয়োজন যে রাজা জিষ্ণুবাহন এখনো সিংহের ন্যায় তেজি এবং তাদের অপেক্ষায় দ্বিগুণ সাহসী এবং বীর। তাই মহারাজ, ওঠান আপনার তরবারি এবং প্রতিশোধ নিন যারা আপনার রাজ্যের, আপনার রাজ্যবাসী এবং সর্বোপরি আপনার প্রত্নাধিক প্রিয় রানী কুরুকেশীর অপমান করেছে। পুলকেশীর মুখে এই জ্বালাময়ী বাক্য শুনে রাজা জিষ্ণুবাহনের ক্রোধান্বিত চোখ কুঞ্চিত হয়ে উঠল এবং তিনি প্রায় রণহুঙ্কার ছাড়তে ছাড়তে রাজসভা ত্যাগ করলেন। পুলকেশী তার ঠোঁটে একটি হালকা হাসি নিয়ে রাজা জিষ্ণুবাহনের চলে যাওয়ার পথের দিকে একদৃষ্টে চেয়ে রইলেন। ভোরের সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের উত্তর প্রান্তে ব্রহ্মপুত্র নদের পার্শ্ববর্তী স্থান হতে ত্রিপুরা রাজ জিষ্ণুবাহনের যুদ্ধের দামামা বেজে উঠল। প্রায় শত সহস্র সৈন্যবাহিনী নিয়ে তার বাল্য বয়সের মিত্রদের সঙ্গে সম্মুখ সমরে সে প্রস্তুত। সে তৈরি তার প্রাণাধিক প্রিয় রানী কুরুকেশীর অপমানের বদলা নিতে। সে আজ আবার তার রক্তপিপাসু তরবারি নিয়ে তৈরি লক্ষ লক্ষ মানুষের শিরচ্ছেদ করতে। সে তৈরি আজ আবার তাকে নিজ দেশবাসীর সম্মুখে ভগবানের আসনে বসাতে। রাজা চোখ মেলে তাকালেন সামনের দিকে। দূরে, বহু দূরে বাংলা, বিহার এবং উড়িষ্যা 3 রাজ্যের ধ্বজা উড়ছে এবং ধ্বজার নিচে দেখা যাচ্ছে তার 3 বন্ধুকে এবং তাদের পিছনে রণসজ্জায় সজ্জিত লক্ষাধিক সৈন্য। বাতাসের বুক চিরে একটি তীর ঠিক রাজা জিষ্ণুবাহনের অশ্বর পদতলে মাটির উপরে এসে বিঁধল। রাজা জিষ্ণুবাহনের ঘোড়াটি খানিক চিহিহি রবে পিছিয়ে গেল। রাজা দেখলেন তীরের সঙ্গে একটি চিরকুট বাঁধা। তিনি তার সেনাপতিকে তা দেখতে বললেন। সেনাপতি সেটি হাতে তুলে নিয়ে রাজাকে দেখালেন। সেটিও পূর্বের ন্যায় একটি পত্র। রাজা মনে মনে সেটি পড়লেন। ওতে লেখা ছিল, মহারাজ, এখনো আমরা আপনার প্রাণের মায়া করি। এখনো আপনাকে আমরা আমাদের মিত্র বলেই মনে করি। এখনো সময় আছে, আপনি আত্মসমর্পণ করুন। আমরা পূর্বের ন্যায় আপনাকে ক্ষমা করে আবার আমাদের বুকে স্থান দেব। পত্র পড়া শেষ হলে রাগে রাজা জিষ্ণুবাহনের চোখ জবা ফুলের ন্যায় রঞ্জিত হয়ে উঠল। তিনি একবার তার বাম হাত দিয়ে ডান হাতের আংটিটি ঘুরিয়ে, তারপর তার সিংহের ন্যায় গোঁপজোড়াকে একবার ঘুরিয়ে সেনাপতিকে নির্দেশ দিলেন এই পত্রে উত্তর দিতে। সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের উত্তর প্রান্ত হতে
পূর্বের ন্যায় বাতাসের বুকে শনশন শব্দ তুলে একটি তীর ছুটে চলল অপর প্রান্তে। পরক্ষণেই এক প্রাণঘাতী আর্তনাদ শোনা গেল, কিন্তু ঠিক এর পর মুহূর্তেই আকাশে শ্রাবণের ঘন কালো মেঘের ন্যায় অন্ধকার করে শত সহস্র মৃত্যু বাণ এসে বিঁধল সৈন্যদের বুকে। সেনাপতি একবার রাজা জিষ্ণুবাহনের দিকে চাইলেন। রাজা জিষ্ণুবাহন আর দ্বিতীয়বার চিন্তা করলেন না। সে তার রক্তপিপাসু তরবারি উঁচিয়ে ঘোড়ার রাশ ছেড়ে দিলেন। তার অশ্বের রেশাধ্বনির সহিত মিলিত হলো আরো হাজারো অশ্বের খুরের শব্দ। মাটির কণা পরিণত হলো ধুলার ধুমায়িত জালে। বীর বিক্রমে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লেন রাজা জিষ্ণুবাহন তার বিপুল সৈন্যবাহিনী নিয়ে। তার যুদ্ধ কৌশলের সামনে তাসের ঘরের ন্যায় ভেঙে পড়তে লাগলো অপর পক্ষের সৈন্যদল। ত্রাহি তাহি রব উঠল চারিদিকে, কিন্তু মস্ত বড় ভুল করে বসলেন তিনি। শত্রুপক্ষের চাল তিনি ধরতে পারলেন না, যেমন মহাভারতে বুঝে উঠতে পারেননি অর্জুন পুত্র অভিমন্যু। শত্রু নিধন করতে করতে তিনি একেবারে তার মিত্রদের সম্মুখে এসে পড়লেন। তার সঙ্গে ছিল তার খাস 3 সেনাধ্যক্ষ এবং কিছু সৈন্য সামন্ত। তিনি দেখলেন বাকিদের তিনি বহু পিছনে ফেলে এসেছেন। তবুও রাজা জিষ্ণুবাহন বুক চিতিয়ে দাঁড়ালেন তার 3 মিত্রদের সম্মুখে। মুহূর্তের মধ্যে বাতাসের থেকে দ্রুত গতির কিছু তীর বুকে এসে বিঁধল তার সঙ্গে দাঁড়িয়ে থাকা সেনাধ্যক্ষ এবং সৈন্যদের। দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না তার। তার চোখের সামনে ভূমিতে পতিত হলো তার সঙ্গীরা। উড়িষ্যা রাজ্যের রাজা রাজা জিষ্ণুবাহনের উদ্দেশ্যে বলে উঠলেন, মহারাজ জিষ্ণুবাহন, এখনো সময় আছে। কেন বৃথা এতগুলো নিষ্পাপ মানুষের বলিদান দিচ্ছেন আপনার নিজের কুকর্মের জন্য? তার কথা শেষ হলে এবার বিহার রাজ্যের রাজা বলে উঠলেন, যে দেখুন মহারাজ, আপনি এখন যেমন একা নিঃসঙ্গ দাঁড়িয়ে রয়েছেন আমাদের সম্মুখে, ঠিক তেমনই আপনার পিছনে আপনার সৈন্যবাহিনী এক এক করে ধরাশায়ী হচ্ছে। জিষ্ণুবাহন দেখলেন সত্যই যে তার বিপুল কালবৈশাখীর ন্যায় সৈন্যবাহিনীর সম্মুখে বাংলা, বিহার, উড়িষ্যার সৈন্যরা প্রায় খড়কুটোর মতন উড়ে যাচ্ছিল, তারাই এখন নতজানু হওয়ার প্রস্তুত। জিষ্ণুবাহন দেখলেন বিহার রাজ্যের কথা শেষ হওয়ার পূর্বেই বাংলা রাজ্যের রাজার হাত হতে লাল রঙের একটি কাপড় মাটিতে পড়ে গেল, কিন্তু কাপড়টি ভূমি স্পর্শ করার পূর্বেই বাংলা রাজ্যের পিছন থেকে একটি কামান গর্জে উঠল এবং তার থেকে নির্গত গোলা রাজা জিষ্ণুবাহনকে আঘাত করল এবং তিনি তার ঘোড়া হতে ছিটকে মাটিতে পড়লেন। রাজা জিষ্ণুবাহন মাটিতে পড়ার পর দেখলেন এই যুদ্ধের পরিণতি বড়ই করুণ। তার 3 মিত্ররা তারই দিকে সজল নেত্রে চেয়ে রয়েছেন। তার প্রিয় ঘোড়াটি কামানের গোলার আঘাতে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। গর্জে উঠল তরবারি, প্রাণ গেল হাজার নিষ্পাপ মানুষের। বুকে বিঁধল এসে তীর, চূর্ণ হলো সেই বুকের আশা, স্তব্ধ হলো গলার স্বর, বাড়ির ন্যায় ভেসে গেল ধমনীর রক্ত। ইতিহাস সাক্ষী হয়ে রইল লক্ষাধিক লাশের, আর সাক্ষী হয়ে রইল 3 জোড়া নয়ন। শুনছিলেন জীবনের রং নীল 5ম পর্ব। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ও সাউন্ড মিক্সিং আর সমগ্র পরিচালনায় আমি কৌশিক। কুরুকেশীর ভূমিকায় খুশবু কুমার সিং, রানী ইন্দুবতী এবং কুর্মীর ভূমিকায় শ্রেয়া। গল্পের পোস্টার ডিজাইন চ্যানেল আর্টিক 24। আবারও মনে করিয়ে দিই, গল্পটি শুনে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন ভালো থেকো এবং সকলকে ভালো রেখো।